হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আজকে আসলাম আবার আপনাদের কাছে আমি আমাদের লাইভ নিয়ে। আমাদের সানডে যে লাইভটা হতো, সানডে লাইভটা আমাদের নর্মাল লাইভ, আপনাদের সাথে কথা বলার জন্য লাইভটা। অ্যান্ড মানডে লাইভগুলোতে আমরা আপনাদের জন্য ইন্টারেস্টিং স্পেশাল লাইভ হিসেবে কিছু রাখার ট্রাই করছি সবসময়। তো আজকের যে জিনিসটা আমাদের গত স্পেশাল লাইভে ছিল, আমরা একটা টপিকে আপনাদের সাথে কথা বলেছিলাম। তো আজকে আরেকটা নতুন টপিক আমরা নিয়ে এসেছি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কীভাবে আমাদের বিজনেসের মধ্যে আমাদের ফিউচার ভ্যালু অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু এইগুলোর মধ্যে জিনিসগুলো কমায় অ্যাজ পার, সেগুলো নিয়ে। সো আজকের লাইভটা আপনারা যারা দেখছেন তারা কমেন্ট করে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কি না। তো প্রথমেই আমি একটু বলি আপনাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কীভাবে ইউজ করা হয়। যে এটা একটা আর্থিক মূল্যায়ন পদ্ধতি, যে আর্থিক মূল্যায়ন পদ্ধতিটি যার মাধ্যমে কোনো কোম্পানি বা কোনো প্রকল্প যদি থাকে, যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এরকম যদি থাকে, তো আমি এখন যে টাকাটা এখানে বিনিয়োগ করছি প্রেজেন্ট ভ্যালু, তো এটা নির্ধারণ করা হয় যে ভবিষ্যতে যে টাকাগুলো আমার আসবে সেটা এ টু জেড সে মোতাবেক আসবে কি না। আমার যে আমি ভবিষ্যতে আমি যে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করছি সে অনুপাতে আমার ভবিষ্যতে যে আমি 5 বছরের জন্য ইনভেস্ট করতেছি, তো 5 বছর পর যদি আমার 1 লাখ টাকা যদি 50,000 বা এরকম যদি আসে, তো সেই টাকাটা অ্যাকচুয়ালি, কারণ টাকার মান তো কমে আমরা যতটুকু জানি, তো টাকার মান এখন যে 1,000 টাকা রয়েছে সেটা আগামী 5 বছর পরে সে 1,000 টাকার মান কিন্তু 1,000 থাকবে না। সেগুলা ইনফ্লেশন ডিফ্লেশনের কারণে বাড়ে কমে, কিন্তু আমরা এই পর্যন্ত যতটুকু দেখেছি আমাদের টাকার হার কিন্তু অলওয়েজই কমে। যে এরকম আপনারা অনেক সময় আপনাদের ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা এটা দেখেছেন যে যে আমরা একটা সমীকরণ করি, সেটা হলো যে আমরা আগে স্বর্ণ কতগুলো 1,000 টাকার নোট দিয়ে আমরা কিনতে পারতাম, এখন আমাদের কতগুলো 1,000 টাকার নোট লাগছে সেই বিষয়ের উপরেই। তো এই জিনিসকে বলা হয় ডিসিএফ, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। তো এই যে আমার প্রেজেন্ট যে ভ্যালু, এই ভ্যালুর যে ডিসকাউন্টেডটা পড়ে সেটার কারণে আমার টাকার যে মানটা কমে, এটা আমার ফিউচার ভ্যালুর মধ্যে আমি যে টাকাটা পাচ্ছি সে টাকাটা অ্যাকচুয়াল আমার কোনো বেনিফিটেড হচ্ছে কি না সেটার যে সমীকরণটা বের করা হয়। ইভেন এখানের মধ্যে অনেক কিছুই থাকে, যে আপনি আপনার হাতে 2-3টে ইনভেস্টমেন্টের প্রস্তাব এসেছে, কিন্তু সেখানের মধ্যে আপনি অ্যাকচুয়ালি কোনটার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটার একটা সমীকরণ বের করার যে সিস্টেম, সেই সিস্টেমকে অ্যাকাউন্টিংয়ের মধ্যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বলা হয়। তো এখানের মধ্যে আমি অলরেডি আপনাদের কমেন্ট সেকশনটা অন করে রেখেছি, আপনারা যারা কথা বলতেছেন বা জিজ্ঞেস করতেছেন তাদের যাতে আমি সরাসরি দেখতে পারি। ওকে, তো আমাদের আরিফ নূর বলেছে হ্যাঁ শোনা যাচ্ছে, গ্রেট। তো এইখানের মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকে, আমাদের মানে ডিসিএফ যে বিশ্লেষণ করলে আমরা যেটা বুঝতে পারি যে আজকের টাকার ভবিষ্যতে যে মূল্য নির্ধারণ করা হয় সেটা, যে আজকের 1,000 টাকা ভবিষ্যতে 3 বছর বা 5 বছর এই 1,000 টাকার মান কত থাকবে। আর এটার একটা সম্পূর্ণ আপনারা যেটা জানেন টিবিএফ, টাইম ভ্যালু অফ মানি। সো এখানের মধ্যে টাইম ভ্যালুটা রয়েছে, যে টাইম ভ্যালুটা যে আজকের
টাকা ভবিষ্যতে 100 টাকার চেয়ে বেশি মূল্যবান কিনা বা বেশি এখানে কমতেছে কিনা, এই জিনিসগুলা ফাইন্ড আউট করার যে সিস্টেমেট সেই জিনিসগুলাই। তো এখন এখানের মধ্যে আমি আপনাদেরকে জিনিসগুলো বুঝাবো যে অ্যাকাউন্টিং আমরা এই জিনিসগুলো কিভাবে আমরা দেখি অ্যান্ড কিভাবে আমরা এটাকে প্রয়োগ করি, প্লাস এখানের মধ্যে যদি আমাদের কোনো রকম আপডেট কিছু থাকে সেই জিনিসগুলো আমরা একটু প্রয়োগ করে দেখব অ্যাজ পার। সো বিভিন্ন জিনিসই রয়েছে এখানে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের একটা ডিসকাউন্টেড রেট থাকে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোতে, যেটার মাধ্যমে টার্মিনাল একটা ভ্যালু বের করা হয়, তারপর প্রেজেন্ট ভ্যালু। তো ডিসিএফের একটা ফর্মুলা থাকে, সেই ফর্মুলা অনুযায়ী আমাদের বিভিন্ন কাজগুলো করতে হয়, যে বছর দিয়ে তারপর ডিসকাউন্টেড রেট কত। এখানে ডিসকাউন্টেড রেট আমাদের 10% থেকে শুরু হয়, 10%, 15% এরকম থাকতে পারে। তো এই জিনিসগুলোর উপরেই তারপরে আরেকটা ডিসিএফের ব্যবহারের আরেকটা জিনিস হলো যে কোম্পানির একটা মূল্যায়ন যে ভ্যালুয়েশন, সেই জিনিসটার মধ্যে তারপর অন্যান্য যে জিনিসগুলো। তো আপনাদের কমেন্টসের জন্য ওয়েট করতেছি। আপনারা যদি কমেন্টস করা শুরু করেন তাহলে হয়তো আমার জন্য বেটার। ওকে, লেটস স্টার্ট। আমাদের এখানের মধ্যে আপনাদেরকে আমি জানিয়েছি যে আমাদের পিডিএফ ভার্সন যদি আপনাদের দরকার হয়, সেই পিডিএফ ভার্সন যদি আপনারা চান আমাদের থেকে, আমরা আপনাদেরকে অবশ্যই দিব। ওকে, তো এটা হলো আমাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো যে সামারি সেটা। তো আমাদের introduction of the discounted cash flow. Discounted cash flow, DCF, is a valuation method, okay, used to estimate the value of an investment or business based on its future cash flows. Okay, আমার বর্তমানে ক্যাশ ফ্লো ফিউচার ক্যাশ ফ্লোতে কতটুকু ব্যবধান হচ্ছে সেটা বের করা যে মাধ্যম। This cash flow are adjusted, discounted to reflect their present value, PV, considering the time value of money. ওকে, TBM যে জিনিসটা আমি এটাকে বললাম যে টাইম ভ্যালু অফ মানি, যে আমার বর্তমানের টাকা ভবিষ্যতের টাকার মধ্যে কতটুকু ব্যবধান হচ্ছে, বাড়তেছে না কমতেছে, ইনফ্লেশন চলতেছে না ডিফ্লেশন চলতেছে সেটার। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে হোয়াই ডিসিএফ ম্যাটার্স ইন অ্যাকাউন্টিং। তো ডিটারমাইন্স ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাসেট, হেল্পস ইন ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। ওকে, সাপোর্ট গুডউইল ইম্পেয়ারমেন্ট টেস্টিং অ্যান্ড ইউজড in business valuation and M&A analysis. So আপনাদের কোশ্চেন থাকতে পারে হোয়াট ইজ দ্য M&A। ওকে, আমরা জানবো এটা। কমপ্লাইস উইথ IFRS 13, যে এই জিনিসটা হলো কমপ্লাই করতেছে ডিসিএফটা IFRS 13, দ্য ফেয়ার ভ্যালু মেজারমেন্ট অ্যান্ড IAS 16। IFRS 13 ফেয়ার ভ্যালু মেজারমেন্ট অ্যান্ড IAS 16 ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট। এই জায়গার মধ্যে এই ডিসিএফটা কমপ্লাইজ করতেছে যে যখন আমরা কোনো কিছু অ্যাসেট হোক বা কোনো ইনভেস্টমেন্ট হোক সেটার একটা ফেয়ার ভ্যালু মেজারমেন্ট বের করতে চাই, তখন আমাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা দরকার হয়। এছাড়া আমাদের কোনো অ্যাসেটের যদি ইম্পেয়ারমেন্ট লস বের করতে চাই তখন IAS 36 অনুযায়ী ডিসিএফটা ইউজ হয়। তো এই দুইটা ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে আমরা ডিসিএফের ব্যবহার লক্ষ্য করতে পারি। ওকে, ফাইন। তো লেটস সি। আপনারা প্লিজ কমেন্টস সেকশনে আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে কিনা, এইগুলো একটু কমেন্টস করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা লাইভটা দেখছেন। প্লিজ যারা যারা দেখছেন তারা একটু কমেন্টস করবেন, ইভেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। যেহেতু কিউবি হ্যাক্স একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেখানের মধ্যে আমরা চেষ্টা করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গার থেকে এখানে কানেক্ট করার জন্য বিভিন্ন মাধ্যমে, ইভেন সেই কানেক্টিভিটি তৈরি করে বিভিন্ন মাধ্যমে আমাদের মধ্য দিয়ে একটা রিলেশন ক্রিয়েট করতে, যেখানের মধ্যে আমরা আমাদের স্কিল ডেভেলপ করতে পারি এরকম, অ্যান্ড সেখান থেকে আমরা বাইরের কোম্পানিতে যাতে কাজ করতে পারি সেই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা। ওকে, সো আমাদের কি ডিসিএফ কম্পোনেন্টস যেগুলো, একটা হলো ক্যাশ ফ্লো। ওকে, ক্যাশ ফ্লো হলো ডিসিএফ বাদ দিয়ে সিএফ, ফিউচার আর্নিংস এক্সপেক্টেড ফ্রম প্রজেক্ট বা ইনভেস্টমেন্ট, যে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন বা যে প্রজেক্টটা করছেন সেখান থেকে ফিউচার আর্নিংস কেমন আপনি এক্সপেক্টেড করছেন। ইভেন আপনি দেখবেন যে দুইটা তিনটা যখন থাকে যেখান থেকে ফিউচার আর্নিংস বেশি আসে সেই জায়গার মধ্যে ইনভেস্টমেন্ট করা হয়। এই জিনিসটা অনেক
ইম্পর্টেন্ট থিংস ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর জন্য, যে আমি অ্যাকচুয়ালি কোথায় আমি ইনভেস্টমেন্টটা করব সেটার একটা পার্ট। আর এখানে একটা ডিসকাউন্ট রেট থাকে, যে রিস্ক অফ রিটার্ন, অফেন WACC অর রিস্ক ফ্রি, রিস্ক প্রিমিয়াম, এই জিনিসগুলো থাকে, যে রিস্ক অফ রিটার্ন রিকোয়ার্ড, যে কতটুকু আমার আসবে, আমি এই টাকার যে এখন দিব এই ইনভেস্টমেন্ট আমি যে অন্য জায়গায় করতে পারতাম তাহলে সেখানের মধ্যে আমার কত আসতো, বা এই টাকাটা যদি না আসে, এরকম একটা ডিসকাউন্টেড রেট থাকে। তারপর এখানে টাইম পিরিয়ড, দ্য নাম্বার অফ ইয়ার্স ইন ফিউচার, যে আপনি কত বছরের জন্য এই ইনভেস্টমেন্টটা করছেন, 5 বছর 10 বছর এরকম। তারপর পিবি, প্রেজেন্ট ভ্যালু টুডে অফ ফিউচার ক্যাশ ফ্লোস, যে এখানে আজকের ভ্যালুটা কত। অ্যান্ড এফবি, ফিউচার ভ্যালু অফ কাইন্ড ইনভেস্টমেন্ট ইন ফিউচার, যে এখন আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা ফিউচারে সেই 1000 টাকার মূল্য কত থাকবে সেই জিনিসটা। ওকে, আমার কথা ভালো মতো শোনা যাচ্ছে কিনা সেই জিনিসটা একটু আপনারা জানাবেন। যারা যারা লাইভ দেখছেন তারা অবশ্যই কোথা থেকে দেখছেন সেটা জানাবেন। দেন এখানের মধ্যে আমাদের একটা DCF এর ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হলো প্রেজেন্ট ভ্যালু আমরা কীভাবে বের করব। প্রেজেন্ট ভ্যালু বের করার মান হলো যে পিবি ইকুয়াল এফ বি ইকুয়াল আর 1 প্লাস আর, আর আপনার বছরের যে এন, যে কত বছরের বাকি, আর দিয়ে আমরা রেট বুঝাই, ডিসকাউন্টেড রেট, আর এখানে 1 অলওয়েজই থাকে। অ্যান্ড ফিউচার ভ্যালু বের করার জন্য সেখানের মধ্যে আমাদের প্রেজেন্ট এফবি দেন ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু। এখানে আমরা একটু লক্ষ্য করতে পারছি যে উপরে পিবির সময় এফবি ফিউচার ভ্যালু ইউজ করা হচ্ছে, আর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিবি দিয়ে দেন আদার্স থিংগুলো কিন্তু একই। ওকে, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিবি, এটা বের করা যে ফর্মুলা সেটা হলো আমার CF। এখানের মধ্যে সব কিছুই রয়েছে, আপনাদের কিভাবে আপনারা করবেন না করবেন সেগুলোর ফর্মুলা অ্যান্ড সেগুলো কিভাবে আমরা দেখাবো সেগুলোও দেখবেন। তো এখানে নেট প্রেজেন্ট ভ্যালু যেটা এনপিবিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্র্যাকেট। তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে CF, এখানে T 1 প্লাস আর, এখানেও T মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তো ক্যাশ ফ্লো, CF মানে ক্যাশ ফ্লো, অ্যান্ড T দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা আপনারা কমেন্টস একটু আমাকে জানান যদি আপনারা বুঝতে পারেন। এখানে আমাকে N ইউজ করা হয়েছিল, এখানে T ইউজ করা হচ্ছে, এখানেও T ইউজ করা হচ্ছে যেহেতু, তো T দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে সেটা একটু কমেন্টসে অ্যান্সার করে জানাবেন। ওকে, সো এখানের মধ্যে আমাদের PB অ্যান্ড FB টেবিল 15 ইয়ার্সের জন্য একটা সমীকরণ আমরা নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। ইটস 10 ইয়ার্স। ওকে, অ্যাট 10% ডিসকাউন্ট রেটে, এটা যেটা 10% ডিসকাউন্ট রেট, বা এখানে যদি 15%ও থাকে, আমাদের যে ফর্মুলা উপরের এই ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এখানের মধ্যে 1 ইয়ার আমরা দেখতে পাচ্ছি 10% রেটে 1.909, আর এখানে আমরা FB ফ্যাক্টর 10% দেখতে পাচ্ছি 1.100। তো এইভাবে করে 15 ইয়ার্সের একটা শিডিউল দেওয়া রয়েছে 10 ইয়ার্সের উপর। আর এটা বের করার যে সিস্টেম, এই সিস্টেমটা হলো এখানেই রয়েছে আপনার, যে আপনি কিভাবে বের করতে পারবেন। পিবি হলো আমার বের করার ফর্মুলা এটা, অ্যান্ড FB ফর্মুলা হলো এটা। ওকে, ডান। সো এই ফ্যাক্টরসগুলো কী কী রয়েছে না রয়েছে সেই জিনিসগুলো আমরা একটু দেখব প্র্যাকটিক্যাল এক্সাম্পলে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সফটওয়্যার কোম্পানিজ কনসিডার ইনভেস্টিং 20,000 ইন এ dollar in a module, new module, okay, expecting generate $6,000 annually for 5 years। তাহলে আমরা যদি 5 ইয়ার্সে 6,000 করে ধরি আর $20,000 আমি ইনভেস্ট করি, তাহলে 5 and 6 যদি আমরা ইমপ্লাই করি তাহলে এখানে কিন্তু 30 আসতেছে, 5 6 30। ওকে, আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো 10%, ডিসকাউন্ট রেট যেটা 10%। তো 10%-এ যদি আমরা ক্যালকুলেশন করা হয় যে আমার বর্তমানে 20,000-এর প্রেজেন্ট ভ্যালু কত হবে আগামী 5 বছরে, সেখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 6,000 আমি করে পাচ্ছি, এখানে যদি আমি ডিভাইডেড করি
5 ইয়ার্সে, তাহলে আমার 5 ইয়ার্স দিয়ে যদি আমি 20,000কে ডিভাইডেড করি, তাহলে আমার পার ইয়ার কত করে পড়তেছে? একটু কমেন্টসে জানান না আপনারা প্লিজ, যে পার ইয়ার আমার কত করে পড়তেছে। দেখুন, লাইভটা আমি আপনাদেরকে করাই এখানের মধ্যে, যাতে আপনারা সংযুক্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা লাইভটা জয়েন করতে পারেন, দ্যাটস ওয়াই। তো এখানের মধ্যে আমি চাবো যে সবারই একটা পার্টিসিপেশন, যেটা দিয়ে আমি আমারও এখানের মধ্যে আপনাদেরকে বোঝাতে বা জিনিসটা বলতে সবচেয়ে ভালো হবে। তো আপনারা যারা দেখছেন তারা নর্মালি কোশ্চেন আপনাদের কাছে আমি করছি, যে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা যদি আপনারা লাইভে কমেন্ট সেকশনে জানান, সেটা কিন্তু অনেকটাই ভালো হয়, যে আমি এখানে আপনাদের পার্টিসিপেশনগুলো দেখতে পাই। ওকে, সো পার্টিসিপেশন একটু করার চেষ্টা করুন প্লিজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ইয়ার্সে 6,000 করে যে ক্যাশ ফ্লোটা রয়েছে, দিস দ্য ক্যাশ ফ্লো সিএফ, যে আপনি পার ইয়ারে 6,000 করে পাবেন। ওকে, তো এখানের মধ্যে আপনি আরেকটা দেখতে পাচ্ছেন যে একটা ফ্যাক্টর 10% একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা এখানে আসতেছে সেটার সাথে যখন আপনি এখানে ইমপ্লাই করছেন, মানে গুণ করছেন, তখনই কিন্তু প্রেজেন্ট ভ্যালু 6,000-এর যে প্রেজেন্ট ভ্যালু, সেই প্রেজেন্ট ভ্যালুটা চলে আসতেছে। তো আপনি ইনভেস্ট করছেন 20 বছরে 4-5-20, তো আপনি 5 ইয়ার্সের জন্য 4,000 করে যাচ্ছে। তো এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 6,000 করে পাচ্ছেন পার ইয়ারে পাবেন, সেটার মূল্য কিন্তু এখানের মধ্যে আপনার মানে কমতেছে। তো 6,000-এ আপনি প্রেজেন্ট ভ্যালু যেটা আপনি পাচ্ছেন প্রথম ইয়ারে, সেটার মূল্য হচ্ছে 5,000, মানে আপনার কাছে এখন 6,000, যে আপনি 6,000 আপনি 1 বছর পর পাবেন, কিন্তু ওই 6,000-এর মূল্য কিন্তু এখন প্রেজেন্ট হিসাব করলে কিন্তু সেম থাকতেছে না। তো আপনি সেখানে পাচ্ছেন কত? আপনি পাচ্ছেন যে এখানের মধ্যে আপনি 6,000-এ 5,454। ওকে, সেকেন্ড ইয়ারে আপনি পাচ্ছেন 6,000-এ, যেখানে আমার ফ্যাক্টর এখানে 2 ইয়ার্সে চলে আসছে। ওকে, আর ফ্যাক্টর ওখানে তো 10% আছেই। আপনাদেরকে আমি আবারও একটু দেখাই যে এখানে আমার প্রেজেন্ট ভ্যালু, এখানে আমার ফিউচার ভ্যালু, যে সমীকরণটা, যে প্রেজেন্ট ভ্যালুর যদি আমরা বের করতে চাই, আমার এখানের মধ্যে ফিউচার ভ্যালু যেটা থাকে, তো ফিউচার ভ্যালুটা এখানে কোনটা? এটা তো আমার পিবি চলতেছে। তো হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু ইন হেয়ার, যে আপনি ফিউচারে পাবেন, এটা কি 6,000 নাকি 5,454? প্লিজ অ্যান্সার দিবেন যে এখানের মধ্যে ফিউচার ভ্যালু কোনটা, যে আপনি যেটা নিয়ে এই ফ্যাক্টরটা বের করবেন, সেই ফ্যাক্টরটা কি কোনটা হতে পারে? আর এখানে এই যে 9.9, এখানে যদি 15% হতো, তাহলে এখানে রেটটা কত আসতো?
কাইন্ডলি জানান যে এখানের মধ্যে আপনাদের মানে 6 ইয়ার অ্যানুয়ালি আমরা যেটা দেখছি এখন যে একটা সফটওয়্যার কোম্পানি কনসিডার করেছে যে সে $20,000 ইনভেস্টিং করবে নতুন একটা প্রজেক্টে। তো সেখান থেকে সে এক্সপেক্ট করতেছে যে 6,000 করে অ্যানুয়ালি তাকে রিটার্ন দিবে। তো এই রিটার্নটা সে 5 ইয়ার্স পর্যন্ত নিবে। তো আমরা এখানে অনেক লাভ দেখতে পাচ্ছি যে 20,000 করে আমি 5 বছরে সেখানের মধ্যে মানে এরকম স্কিম কিন্তু আপনারাও দেখেন যে আমি 20,000 এখন করবো, মানে পরবর্তী 5 বছর পর আমি 30,000 পাবো, এরকম স্কিম থাকে। অ্যাকচুয়ালি সে আপনাকে বেশি কোনো 10,000 বেশি দিচ্ছে না, সে যতটুকু বেশি মানে খানিকটা বেশি হলেও দিচ্ছে, কিন্তু 10,000 পুরোই বেশি দিচ্ছে না। কারণ এখানে আমাদের ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোতেই আমাদের যে ডলার বা যেই মানির যেই মান থাকে সেই জিনিসটা কমে যায়। সেই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে এখানের মধ্যে আমাদের যদি রেট থাকে 10% বা 15% যে কত করে নিচ্ছি বা সেটার উপরে, তো অ্যাটলিস্ট 10% যেটা সেখানের মধ্যে আমার এখানে কিন্তু আসতেছে যে 6,000-এ আমার যদি প্রথম ইয়ারে আসে, সেখানের মধ্যে আমার পিবি ফ্যাক্টর যেটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 10% সেটা কিন্তু 0.909 আসতেছে। আর এখানের মধ্যে আমি যখন 6,000 দিয়ে এখান থেকে আমি গুণ করছি তখন কিন্তু আমার প্রেজেন্ট ভ্যালু এসে দাঁড়াচ্ছে 5,454। দেন এখানের মধ্যে 6,000 সেকেন্ড ইয়ারে যখন আমরা দেখছি যে 6,000 আমি পেলাম, সেখানে কিন্তু আমার ফ্যাক্টর 2 ইয়ার্স হওয়ার কারণে কিন্তু আমার আগের ফ্যাক্টর থেকে এটা কিন্তু কমে গিয়েছে। তো সেখানের মধ্যে আমি যখন এটা দিয়ে আমার পিবি ফ্যাক্টরকে আমি গুণ করছি তখন কিন্তু আমার আগের থেকে কিন্তু আরও কমে গিয়েছে। আগে আমার 5,000 একটা সমীকরণ ছিল, অলমোস্ট 5,500 এরকম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার অলমোস্ট 5,000, যে 4,956। অ্যান্ড থার্ড ইয়ারে আমি যখন 6,000 পাচ্ছি, যে 6,000টা আমার প্রেজেন্ট ভ্যালুর সাথে যদি আমি এই জিনিসটা করি তাহলে সেখানে চলে আসতেছে থার্ড ইয়ারের সমীকরণে আমার 0.751। আর এখানে যখন আমি জিনিসটাকে মাল্টিপ্লাই করছি বা তখন কিন্তু আমার এখানের মধ্যে 4,506 চলে আসতেছে। তো এইভাবে আমার 5 ইয়ার্স পর্যন্ত যেটা আসতেছে সেই জিনিসটা আমি সমীকরণ করে আমি এখানে পাচ্ছি যে 22,740। তা আমি দিচ্ছি কত 20,000, আর আমি 6 বছর পর রিটার্ন 30,000 না, আমি পাচ্ছি কত রিটার্ন 22,740। তো এখানের মধ্যে আমার প্লাস থাকতেছে 2,740। তো আমি এখানে যেহেতু আমার এনপিবি মানে প্রেজেন্ট যে ভ্যালু এটা আমার পজিটিভ চলে আসছে, তো আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। আর যদি আমার নেগেটিভ আসতো 20,000 থেকে কম আসতো, 6 বছরে 6,000 করে দিচ্ছে, 30,000 দেখাচ্ছে ঠিকই, কিন্তু এখানের মধ্যে আমার লাভটা আসতেছে না। এমনও হতে পারে যে এখানের মধ্যে কম আসতে পারে, 20,000-এর নিচে নেমে যেতে পারে, তো সেই জিনিসটা আমার পজিটিভ না। আর এরকম যদি 2-3টা ইনভেস্টমেন্ট থাকে যে আপনি কোনটা ইনভেস্টমেন্ট করবেন সেই জিনিসটা দেখে এখানে 6,000 করে দিচ্ছে, কোনোটা আপনাকে বলতে পারে যে আপনি 21,000-এ 7,000 করে পাবেন এরকম 5 বছর। তো সেই জিনিসগুলোকে দেখে আপনাকে সমীকরণ করে এভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনটার থেকে আপনার রিটার্ন বেশি আসতেছে, ওই জায়গার মধ্যেই আপনার কিন্তু ইনভেস্টমেন্টটা করা উচিত। তো এই যে সমীকরণটা বের করার এটাকেই বলে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। তো এখানের মধ্যে আমাদের ডিসিএফ হ্যাকস অ্যান্ড টিপস অ্যাকাউন্টেন্ট কিছু রয়েছে আপনাদের, যে ইউজ এক্সেল ডিসিএফ ফাংশন, যেখানের মধ্যে আমরা এক্সেলের মধ্যে ডিসিএফ ফাংশনটা ইউজ করতে পারি। তো এটা ইউজ করার যে সিস্টেম, এই সিস্টেমটা এখানে দেখানো হয়েছে যে এনপিবি রেট কত 10%, ওকে এনপিবি কত সেটা আমরা উপরে দেখলাম, অ্যান্ড তারপর রেঞ্জ যে কত ইয়ারের, তারপর এখানে অ্যান্ড প্লাস আইআরআর ইনভেস্টমেন্ট রিটার্ন। তো এখানে আবার রেঞ্জটা দিতে হবে, আপনার রেঞ্জটা কত বছর। তো এটা হলো একটা ফাংশনাল জিনিস যেটা আপনারা এক্সেলের মধ্যে ইউজ করতে পারেন। এক্সেলের মধ্যে এটা ইউজ করলে যে এনপিবি কত, দেন রেট কত, রেঞ্জ কত, তারপর আপনি আইআরআর রেঞ্জ, এই জিনিসটা যদি ইউজ করেন এক্সেলের মধ্যে, দ্যাটস এনাফ যে এক্সেল আপনাকে জিনিসটা বের করে দিবে সহজেই। তো এটা হলো আমাদের এক্সেলের একটা মেথড।
তো এখানের মধ্যে যদি আমরা জিনিসটা দেখাই যে কিভাবে জিনিসটা আমরা করতে পারি অ্যাজ পার, ওকে। সো আমরা যদি দেখি যে আমাকে ইউজ করতে বলছে যে আগে একটা আমাকে মার্ক দিতে হবে ইকুয়াল দিয়ে দেন এনপিভি আমার কত, দ্যাট রেট 10% রেঞ্জ যে কত ইয়ার, 6 ইয়ার or 5 ইয়ার্স সেটার, দেন বা আপনাকে বলছে যে এখানে আইআরআর আর রেঞ্জ। আইআরআর এটা বের করি কিভাবে, আমরা বলতে পারেন কি আপনারা যে আইআরআর কিভাবে বের করা যায়? আপনারা যদি জানেন আমাকে জানান। যে আইআর এর ফুল মিনিংটা হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন। আইআর এর ফুল মিনিং হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটা দিয়ে ডিসকাউন্টেড রেটের প্রকল্প বা বিনিয়োগের নেট প্রেজেন্ট ভ্যালু শূন্য হয়, মানে জিরো হয়ে যায় সেখান থেকেই। তো এখানে এনপিভি যদি আপনি বের করতে চান, প্রথমেই এনপিভি বের করার জন্য যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা আমরা একটু আগে উপরে দেখালাম। দেন এখান থেকে আইআর যখন হয় মানে এমন একটি রেট যেটার ফলে আর কি আপনার এনপিভি অলওয়েজ জিরো হবে। তো এনপিভি যদি জিরো হয় সেখানে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো কত, 20,000, আর সিএফ কত, 6,000। ওকে, 6,000 হলো আমার সিএফ, আর এখানে আমার 20,000 1 প্লাস আইআরআর যদি হয়, তো আইআরআর যে রেটটা সেটা কিভাবে বের করে? যে এখানের মধ্যে আপনাদের কোশ্চেন থাকে যে আমরা কিভাবে 10% বা 15% এটা নিব, যে আমার এটার জন্য কোনটা নিতে হবে। তো আইআরটাই এই জিনিসটা যে আপনি আসলে 10% নেবেন নাকি 9% নেবেন নাকি আপনি 15% নেবেন, এটা বের করা। তো যেটার মধ্যে বের করলে আপনার মার্ক পজিটিভ আসবে, জিরো আসবে, নেগেটিভ আসলে হবে না, যে এনপিভি যদি নেগেটিভ আসে সেখানে হবে না। তো আমার এমন একটা রেট নিতে হবে যেখানের মধ্যে পজিটিভ আসবে। আপনাদের পার্টিসিপেশন পাচ্ছি না তেমন একটা। ওকে, সো ফাইন। এখানের মধ্যে আমি আপনাদেরকে যে জিনিসগুলো বোঝানোর ট্রাই করছি সেই জিনিসটা নিয়ে যদি আপনারা পার্টিসিপেশন কম করেন তাহলে সমস্যাটা একটু বেশি হয়। যে এখানের মধ্যে তো আমি এই জায়গার মধ্যে যে জিনিসটা যে মডেল WACC প্রপারলি যে আপনার ক্যালকুলেট ওয়েট অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, WACC ফুল মিনিং হলো ওয়েট অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যা আপনি কস্ট অফ ক্যাপিটালকে ওয়েট অ্যাভারেজের মধ্যে ক্যালকুলেট করার যে মডিউলটা সেটার। আর এটার এই স্ক্রিনটা আপনার সিনারিওটা অ্যানালাইসিস করার জন্য সবচেয়ে বেস্ট রান বেস্ট ওর্স অ্যান্ড বেস্ট কেস DCF। ওকে, দেন অ্যালাইন ফিসক্যাল ইয়ার্স, যা আপনার ইনশিওর দ্য ক্যাশ ফ্লো অ্যালাইন উইথ দ্য রিপোর্টিং পিওর্স, যা আপনার এখানে জিনিসটা করতে হবে। তো DCF এর মূল থিংসগুলা অনেক ডিপ আসলে, যে ডিপগুলো হলো যে আমি 10% না 15% না 9% কোনটা নিব। তো দুইটা রেটের উপরে আমরা একটা সমীকরণ করি, IRR বের করি। তো IRR বের করার ফলে আমার যেই ইনভেস্টমেন্টের মধ্যে আমার NPV 0 আসে সেই রেটটাই আমরা নিই, নেওয়ার পর সেই রেটটার মধ্যে দিয়েই আমরা আমাদের এরকম ইয়ারলি যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো করি
ফুল ফাইনাল, যে এখানে 10% দেখানো হচ্ছে আপনাদের 10% ইউজ করে। তো অ্যাকচুয়ালি 10% নেওয়া হয়েছে কারণ এই 10% এখানের মধ্যে আইআরের এনপিভিটা 0 আসতেছিল, দ্যাটস ওয়াই আমি এখানে 10% নিয়েছি। যদি এখানে 0 না হওয়া পর্যন্ত কম বেশি সেটা আপনার এমনি বুঝতে পারবেন যে আপনার কত নিতে হবে। আপনার দুইটা ফ্যাক্টর নিতে হবে আগে, 9 আর 10। সেখানের মধ্যে আপনি যখন এনপিভি আপনি দেখবেন যে 0 আসতেছে, সেই আইআর রেটটাই আপনাকে নিতে হবে অ্যাজ পার। দেন এখানে ভ্যালিডেশন ক্যাশ ফ্লো, যে রিকনসাইল উইথ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট IS7 এর মধ্যে রিকনসাইল উইথ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে আপনার ক্যাশটা ইন ফিউচারের মধ্যে কত আসতেছে, সেখানে আপনার লাভটা কত আসতেছে বা লাভ কত থাকবে, সেই জিনিসটা কীভাবে আপনি জিনিসটা নিতে পারেন বা এরকম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিজুয়ালাইজ DCF চার্ট। ওকে, তো গ্রাফ ডিক্লাইনিং PBS টু এক্সপ্লেইন DCF লজিক টু নন ফাইন্যান্সিয়াল ইউজার্স। ওকে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টাল অ্যাজাম্পশন রিকোয়ার্ড আন্ডার IAS 36 অ্যান্ড IFRS 13, যেটা আমি আপনাদের বলেছি। তো IAS 36 অ্যান্ড IFRS 30 মধ্যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কীভাবে ইউজ হয় সেটারও একটা সমীকরণ আমাদের রয়েছে, যেটা কীভাবে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা এখানে ইউজ হয়, দেন এখানের মধ্যে IRRগুলা কীভাবে আমরা বের করতে পারি সেটার একটা পার্ট, অনেক কিছুই রয়েছে। তো এখানের মধ্যে আমাদের যে জিনিসটা আপনাদের দেখানোর দরকার ছিল বা যে জিনিসগুলো আপনাদের বলতাম, তো এখানে স্বতঃস্ফূর্তভাবে আপনারা যদি উপরের যে অ্যান্সারগুলো সেই অ্যান্সারগুলো দিতেন তাহলে হয়তো আমার একটু ভালো লাগতো। ওকে, তো আপনারা এই DCF অ্যাকাউন্টিংগুলো কোন কোন কেসের মধ্যে ইউজ করতে পারেন, যেমন ইম্পায়ারমেন্ট টেস্টিং IAS 36, যেমন DCF ইজ ইউজ টু টেস্ট অফ ইফ অ্যান অ্যাসেট রিকভারেবল অ্যামাউন্ট ইজ লেস দেন ইটস ক্যারিং অ্যামাউন্ট। যে আপনার রিকভারেবল যদি কোনো একটা গাড়ি হয় বা কোনো কিছু হয়, সেটা অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পর সেটার ভ্যালুটা কমার পর সেটা ক্যারিং অ্যামাউন্ট থেকে যে এটা ডেপ্রিসিয়েশনের ফলে যে ক্যারিং অ্যামাউন্টটা চলতেছে তার থেকেও জিনিসটার দাম নেমে গেল, সেই সময় এই DCFটা ইউজ করা হয় যে কতটুকু নামলো। এই জিনিসটা আপনার ইউজ করা ইন ফিউচার আপনার জন্য লাভজনক হবে কিনা বা আপনি এটা সেল করে দিবেন কিনা সেটার একটা তারতম্য এখানে আসে। দেন ফেয়ার ভ্যালু এস্টিমেশন, তো IFRS 13 এটা থাকে যে when observable inputs are absent, okay, DCF serve as a level 3 valuation techniques, তো it's a level 3 ভ্যালুয়েশন টেকনিক হিসাবে DCFটা সার্ভ করে এখানের মধ্যে। যে আপনার ফেয়ার ভ্যালু যখন আপনি এস্টিমেশন করবেন যে আমি যে ইনভেস্টমেন্টটা করছি বা আমি যে জিনিসটা কিনছি, এই জিনিসটা 5 ইয়ার্স হোক বা 10 ইয়ার্স হোক, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমার কত থাকবে, এই উপরের মতোই যে আমার 20,000 আমি ইনভেস্টমেন্ট করলাম অ্যান্ড আমার পিভি করে আমি দেখলাম যে আমার যে ক্যাশ ফ্লোটা আসতেছে প্রেজেন্ট যে ভ্যালুর মধ্যে আমার যে ক্যাশ ফ্লোটা আসতেছে সেই জিনিসটা 6,000 করে, অ্যান্ড 6,000-এর মধ্যে আমি পার ইয়ার আমার 6,000-এর কিন্তু রেটটা কমছে 5,000 করে, তারপর 4,000, তারপর 4,000 সামথিং, এভাবে করে আসার ফলে আমি টোটাল যে জিনিসটা পেলাম সেই জিনিসটা কত ছিল আমার 22,740। ওকে, 22,740-এর মধ্যে আমি এখানে দেখলাম যে আমার 20,000 ইনভেস্টমেন্ট পরে আমি 6 বছর পর টোটাল 30,000 আমি পাচ্ছি না, আমি পাচ্ছি যে টাকাটা সেটা হলো আমার প্রেজেন্ট ভ্যালু কমে গিয়ে ফিউচার ভ্যালুতে আমার কমে গিয়েছে, সেখানে আমি পাচ্ছি 22,740। যদি এই জিনিসটা নেগেটিভ আসতো, মানে এখানে প্লাস না থাকতো, তাহলে কিন্তু আমি এনপিভি পজিটিভ না হওয়ার কারণে কিন্তু এটা প্রজেক্টটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করতাম না। কিন্তু আমার এখানে লাভজনক হওয়ার কারণে আমরা এখানে দেখতেছি স্বচক্ষে যেটা যে আমি 20,000 এখানের মধ্যে ইনভেস্টমেন্ট করছি, বাট আমি পাচ্ছি কত পার ইয়ার 6,000 করে। তো 5 ইয়ার্স পর্যন্ত যদি আমি পাই তাহলে তো আমার 30,000, কিন্তু আমাদের টাকার মান দিনকে দিন কমে, সেই কমার যে পরিমাণ বের করার যে সিস্টেম সেটা হলো IRR। তো ইন্টারনাল রিটার্ন রেট যেটা থাকে সেই রেটটা আমার এনপিভিকে যখন 0 করবে সেই রেটটাই আমরা নিব। এখানে 10 নট দ্য ফিক্সড, 10 হতে পারে, 11 হতে পারে, আপনার 9 হতে পারে, এরকম অনেক কিছুই। তো এইরকম অনেকগুলো চার্ট থাকে, যে চার্টগুলা বা এটার রেটটা কী হবে, যে এখানের মধ্যে আমরা একটা রেট দেখতে পাচ্ছি, সেটা বের করার যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো এখানে দেওয়া রয়েছে। যে প্রেজেন্ট ভ্যালু
তারপর এফবি আর প্লাস 1 প্লাস আর এন, আরটা হলো রেট, আর এখানে আপনার ফিউচার ভ্যালুটা দিতে হবে। ওকে, আর এখানে আপনার প্রেজেন্ট ভ্যালু, তো প্রেজেন্ট ভ্যালু আপনার 6000 যদি হয় তাহলে আপনার ফিউচার ভ্যালু কত, বা এখানের মধ্যে যদি আমার পিবি যদি এটা থাকে যে এই যে আমার 6000-এর, তো প্রেজেন্ট ভ্যালু আমার কত হবে 6000 1 প্লাস আর এন, তো এটা রেট, আর এখানে আমার বছর, এন দিয়ে বছর বোঝানো হচ্ছে 1 ইয়ার। তো এইভাবে দিয়ে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে একটা রেট আপনাকে শো করতেছে 1 2 3 করে। তো ওই জিনিসটার মধ্যে হবে কি যে আপনাকে এরকম রেটটা বের করা লাগবে না, এরকম রেট বের করা লাগতেছে না। আর যদি আপনি 6000 দিয়ে এই রেটটা আপনি সরাসরি দেন তাহলে আপনি সরাসরি এই রেটটা পেয়ে যাবেন প্রেজেন্ট ভ্যালু। আদারওয়াইজ আপনি এখানের মধ্যে যে জিনিসটা রয়েছে যে আপনি যদি এই রেটটা ইউজ না করেন সেখানের মধ্যে আপনি 10% দিবেন, দেন আপনার প্রেজেন্ট মানে ফিউচার ভ্যালু এখানে বসাবেন 6000, অ্যান্ড দেন এখানের মধ্যে 1 প্লাস আর 10% 110, অ্যান্ড এখানে 1, তাহলে এটা অটোমেটিকলি আপনাকে করে এনে দিবে। তো আমরা যদি এইখানের মধ্যে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে এক্সেলের মধ্যে এই হ্যাক্সটাই ফাংশনটা কিভাবে আপনারা ইউজ করতে পারেন, এখানে দেওয়া রয়েছে এনপিভি, তারপর আপনার রেট, তারপর রেঞ্জ দুইটাই দেওয়া এনপিভিতে, যে আপনি এটা গুণ করে দেন ওখানে কত আসে সেটার একটা পার্ট। দেন এখানের মধ্যে আপনি আরেকটা ইউজ করতে পারবেন আইআরআর অ্যান্ড রেঞ্জ। ওকে, সো এখানের মধ্যে হালিমা হিরা আসসালামু আলাইকুম স্যার, অ্যান্ড ফারজানা মিম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে, থ্যাংকস ফর জয়েনিং। সো এখানের মধ্যে থেকে আপনাদের অনেক কিছুই রয়েছে, যে জিনিসগুলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো এখন আমাদের অনেকটা অটোমেটিক সিস্টেমে চলে, বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার বা এক্সেল এই জিনিসগুলোকে অনেক ইজি করে নিয়ে এসেছে। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেকটা হলো ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল, ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিংয়ের মধ্যেও আপনার ইউজ ইন এনপিভি অ্যানালাইসিস টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য প্রজেক্ট, যে আপনি এই জিনিসটাকে নেবেন না নেবেন, এনপিভি অ্যানালাইসিস করার জন্য ডিসিএফ অ্যাকাউন্টিংটা লাগে। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিজ অ্যাকাউন্টিং আইএফআরএস 16-এ। তো এখানে আমরা আরেকটা আইএফআরএস পেলাম 16-এর লিজ অ্যাকাউন্টিংয়ে, যে আপনি পিভি অফ লিজ পেমেন্টস, যে আপনাকে এখন 5 লাখ টাকা দিল 3 বছরের জন্য, সেই ইউজিং এটা জিনিসটা পাবে। তো 3 বছর যখন ইউজ করবে তো আপনার 5 লাখ টাকা যে জিনিসটা, সেই জিনিসটা আপনি যখন নেবেন বা 5 লাখ টাকা এখন দিল, বা আপনার জিনিসটা মানে 1 লাখ করে আপনাকে বছরে বছরে দিবে, সেই 1 লাখটা অ্যাকচুয়াল আপনার 1 লাখ কিনা, সেটার দাম কমতেছে কিনা, সেটা রাইট অফ ইউজ অ্যাসেট বা সেই জায়গার মধ্যে আপনার প্রফিট আসতেছে কিনা, সেই জিনিসটা বের করার জন্য ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা ইউজ হয়। দেন এখানের মধ্যে রয়েছে স্টার্ট আপ সাস ভ্যালুয়েশন। তো সাসটা হলো সার্ভিস। ওকে, সো আমি এই জিনিসটা আপনাদেরকে কোশ্চেন করি, আবারও করব যে হোয়াট ইজ দ্য সাস। সাসের ফুল মিনিংটা কি? কেউ কি অ্যান্সার করতে পারবেন সাসের ফুল মিনিংটা কি? আবারও আপনারা চুপ হয়ে গেলেন। সাসের ফুল মিনিং কি? সাবস্ক্রিপশন অ্যাজ এ সার্ভিস, নাকি সার্ভিস অ্যাজ এ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস? ওকে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা সাবস্ক্রিপশন কি আসবে না, নাকি এটা আন্ডারে? সো আমাদের ফারজানা মিম এখানে অ্যান্সার করেছেন যে সাসের ফুল মিনিং হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস।
ইয়েস ইজ ট্রু, যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যে বিজনেসগুলো থাকে যেখানের মধ্যে সাবস্ক্রিপশন থাকে, তারপর যে মান্থলি সাবস্ক্রিপশন, দেন সেখানের মধ্যে ওয়ান টাইম সেল থাকে, তারপর সেখানের মধ্যে মেইনটেনেন্স অ্যান্ড সাপোর্টের যে সিস্টেমগুলো থাকে সেই সিস্টেমগুলোকে সাস ভ্যালুয়েশন বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বলা হয়। তো সেই জায়গার মধ্যেও আপনারা ইউজিং ভ্যালুইং দ্য ফিউচার সাবস্ক্রিপশন, মানে আপনি এখন যে সাবস্ক্রিপশনটা দিচ্ছেন সেই সাবস্ক্রিপশনটা ফিউচারে যে যদি আপনি 100 করেই নেন, সেই 100টা অ্যাকচুয়ালি 12 মাস পর 100 করে আসতেছে কিনা, বা 12 বছর পর বা 5 বছর পর এরকম, বা এখানে টার্মিনাল ভ্যালুস কত সেই জিনিসটা বের করার যে ফ্যাক্টরটা সেখানেও ডিসিএফটা ইউজ হয়। তাহলে আমরা এখানের মধ্যে 3টা আইএফআইএসকে জানলাম, একটা হলো IAS 36, আরেকটা হলো IFRS 13, আর আরেকটা হলো IFRS 16। তো আর এখানে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজার ক্যাপিটাল বাজেটিংয়ের মধ্যেও আমাদের ডিসিএফটা ইউজ হয়। আর ফেয়ার ভ্যালু এস্টিমেশনে যে ডিসিএফ সার্ভ অ্যাজ এ লেভেল 3 ভ্যালুয়েশন টেকনিক, যে লেভেল 1ও তাহলে থাকতে পারে, যে ফেয়ার ভ্যালুয়েশনের এটা নিয়েও আমরা আরেকটা লাইভ করতে পারি, যে ফেয়ার ভ্যালুয়েশনের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই সিস্টেমগুলো কীভাবে বাজেটিংয়ের সময় এই জিনিসগুলো ইউজ করা হয় সেটা নিয়েও আমাদের আরেকটা লাইভ আমরা রাখতে পারি, যাতে লাইভের মধ্যে আপনারা নতুন নতুন জিনিসগুলো শিখতে পারেন অ্যান্ড সেটা শিখে কাজে লাগাতে পারেন এরকম। তো আমাদের এখানে মিনি একটা অ্যাসাইনমেন্ট রয়েছে আপনাদের পুরো সামারিটা বোঝানোর জন্য। তো এখানের মধ্যে আমাদের একটা সিনারিও দেওয়া রয়েছে, একটু দেখাই আপনাদের, যে এখানের মধ্যে ইউ আর এভালুয়েটিং 15,000 মেশিন এক্সপেক্টেড টু জেনারেট দ্য ফলোয়িং ক্যাশ ফ্লো। ওকে, সো আমি একটা মেশিনের জেনারেট এক্সপেক্টেড যে ভ্যালুয়েশন সেটা আমি বের করে ট্রাই করছি। তো এখানের মধ্যে 15,000কে তারা কীভাবে করেছে, যে 1 year 3,000, 2 years 4,000, and 3 years 5,000, 4 years 4,000, and 5 years 3,000। ওকে, আমরা যদি এটা হিসাব করি 3, 4, 7, 5, 12, অ্যান্ড 4-এ আমার এখানে 16 হয়ে যাচ্ছে, অ্যান্ড 16-র পরে এখানে আমার 3-এ 19 আসতেছে। তো আমার এখানে 15,000 মেশিন এক্সপেক্টেড করছি আমি। তো এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ক্যাশ ফ্লো আমার প্রথম ইয়ারে 3 আসতেছে, তার 3,000, তারপরে পরের ইয়ারে আমার 4,000, তারপরে ইয়ারে 5,000, আবার তার ইয়ার থেকে কিন্তু আমার কমে যাচ্ছে। তো আপনারা আমাকে জানাবেন এই যে কমে যাচ্ছে তার কারণটা কি, এই যে বাড়তেছে তার কারণটা কি, আর এটা মেশিনের সাথে কিভাবে অ্যাডজাস্টেড সেটা। তো এখানের মধ্যে আপনাদের এজিএম ডিসকাউন্ট রেট হলো 10%, যে 10%-এর মধ্যে কত করে আমার আসতেছে, যে এখানের মধ্যে। তারপর আপনার এখানে যে জিনিসগুলো করতে হবে, যে ইউজ পিভি ফ্যাক্টরস টু ক্যালকুলেট দ্য টোটাল পিভি, যে পিভি ফ্যাক্টরসটা কোনটা, দেন এখানে বের করতে হবে এনপিভি কত, আর এখানে তারপর রিকমেন্ড ওয়েদার টু ইনভেস্ট অর নট, যে এখানে আপনি টাকাটা ইনভেস্ট করবেন কি করবেন না, মানে আপনি এখানে যে জিনিসটা আপনি পাচ্ছেন অ্যাজ পার আমরা উপরে যে সমীকরণটা এইমাত্র আমরা এখানে দেখলাম, 10% করে যদি হয়, ধরুন 10% করে যদি হয় আমার এখানের মধ্যে 3,000 বা এভাবে করে আমাকে সে দিচ্ছে পার ইয়ারে। তা আমি যদি এটাকে কপি করে নিই, এটাকে কপি করে নিয়ে আমি এক্সেলে বসাই, আর এক্সেলে বসানোর পর আমি এটাকে করি। ওকে, তো আমার এখানে ইয়ার ক্যাশ ফ্লো কাট করি, পেস্ট, তো আমি এটাকে একটু বড় করি আপনাদের সামনে।
ওকে, সো আমি এখান থেকে 1টাকে নিয়ে যাচ্ছি, ইজ দ্য ইয়ার 1। ওকে, দেন এখানে আমি 3কে নিয়ে যাচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনটা একটু জানাবেন আমাকে। আমরা সেট আপ করতে একটু সময় নিচ্ছি। ওকে, না, সো এখানের মধ্যে প্রথমেই যে জিনিসটা আমার আসবে সেটা কি, যদি আমি এখানের মধ্যে অ্যাজ পার উপরটার মধ্যে করে মিলাই, তো এখানের মধ্যে আমি 5 ইয়ার্সের যে জিনিসটা সেই জিনিসটা যদি দেখাই, যে এখানের মধ্যে আমার ক্যাশ ফ্লো 1 ইয়ার বা এই জিনিসটা চলে আসছে, এখানে আমাদের 6000 করে আমাকে দিচ্ছে। তো এখানে আমার এই জিনিসটা আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। এখন যদি আমি এখানে যে 5 ইয়ার্সের, যেহেতু আমাকে এখানে এজাম্পশন বলছে যে আমার 10%ই নিতে, তো আমার অলরেডি এখানে এজাম্পশন করাই রয়েছে 10% কত কত আসে, তো সেই জিনিসটা কিন্তু আমরা নিতে পারি পুরোপুরি। ওকে, এটাকে নিয়ে আগে না। ওকে, আমি একটা করে নিই তাহলে। আমার এখানে ফেভারিট ফ্যাক্টর রেট। ওকে, দেন আমাদের 10% 15% এগুলোর মধ্যে কিন্তু আমাদের রেট সবসময় সেমই থাকে। একটা জিনিস মাথা রাখবেন যে এই রেটগুলো অলওয়েজ সেম। আপনি যদি মুখস্থ করে রাখতে পারেন দ্যাটস বেটার। আর বের করার সিস্টেম তো উপরে দেখিয়েছি। We are almost done. তো আপনারা অলরেডি জানেন যে এই যে ফ্যাক্টরগুলো, ফ্যাক্টর ডিসিএফটা কোন কোন জায়গায় ইউজ হয় সেটার একটা পার্ট। ওকে, সো স্টার্ট।
নাও আমি যেটা বের করবো এটা হলো আমার এই ক্যাশ ফ্লোগুলোর পিবি, মানে প্রেজেন্ট যে ভ্যালু। আমি এগুলো তো ফিউচারে আমি পাবো, যে আমি 1 ইয়ার যখন শেষ হবে তখন 3000 পাবো, 2 ইয়ার যখন শেষ হবে তখন আমি 4000 পাবো, দেন আমি 5000 পাবো। কিন্তু এই টাকাগুলোর আমার মানে প্রেজেন্ট যে ভ্যালু, যে আমি এখনকার সময় আমার কত টাকা করে আসতেছে সেটা একটা পার্ট। তো আমি যদি এখানে করি যে আমি যেহেতু ডলার্স, ওকে লেটস সি ইনটু ওকে, আমার এখানে 3000 টাকা কমে গিয়ে আসতেছে কত, 2727। অ্যাজ পার সেমভাবে যদি আমি এখানে করি আরেকটা, দেখুন আপনারাও 4 ইনটু 6, ওকে এটারও কমে গেল। আমরা যদি এই জিনিসটা করে আমরা যদি এখান থেকে একটা টান দিই, ওকে ওকে। সো এখন যদি আমরা টোটালটা দেখতে চাই যে টোটালটার পরিমাণ কত আসে, তো এখানে 1 ইয়ার্সের মধ্যে আমার প্রথম 3000-এ 2727 এসেছে, আমাদের কিন্তু ফ্যাক্টরটা 15000-এর। ওকে, তারপর আমার 4000 এসেছে, 3304, অ্যান্ড 5000 এসেছে অনেক কম, মানে ওগুলোর তুলনায় 3755, 4000 এসেছে 2732, অ্যান্ড 3000 এসেছে 1800 কত। ওকে, সো এখানের মধ্যে একটা জিনিস আছে যে আমরা যে টোটালকে যদি যোগ করতে চাই বা ইয়া করতে চাই, তো সেই যে মেথড, সেই মেথডটা আপনারা কি জানেন যে কীভাবে আমরা সাম প্লাস কীভাবে কী করা লাগে, সেই জিনিসটা কি আমাকে কমেন্টের মধ্যে আপনারা বলতে পারেন? তো এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল যেই 5 ইয়ার্সে যে জিনিসটা আমার রিটার্ন আসতেছে, সেখানে আমার রিটার্ন আসতেছে 14381। প্রথমে কিন্তু আমরা অনেক খুশি ছিলাম যে এখানের মধ্যে যখন আমার আসতেছিল যে টোটালের মধ্যে যে আমি যখন 19000, তো আমার 15000-এর মধ্যে আমার যে 19000 ছিল সেটা আমি টোটালি করতে পারতাম। জি ফারজিন হাসান, আমি জানি, কিন্তু তাও আমি জিজ্ঞেস করলাম যে অটোসাম ছাড়া যেই ফর্মুলা আমরা ইউজ করি ম্যানুয়ালি, সেই জিনিসটা তারা জানে কি না সেটার জন্য। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমার 15000-এর বদলে আমি 19000 পাচ্ছি, 4000 লাভ আসতেছে, সমস্যা কি? তো এই জিনিসটা কারা করে? নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে যারা, তারাই করে। তারা কিন্তু আপনাদের কাছে এই জন্যই কনসালটেশনের জন্য আসে যে সে আমাকে বললো এইভাবে সে আমাকে ব্যাক করবে। তো আমি দেখতেছি এখানে আমার 4000 প্রফিট রয়েছে, তো আমি কি এটা করবো কি না? কিন্তু আপনি সেই জিনিসটা সমীকরণ করে যখন আপনি IRR-তে আপনি 10% রেট পেলেন, অ্যান্ড 10% রেটে আপনি পিভি ফ্যাক্টরগুলো এইভাবে বসালেন, বসিয়ে আপনি দেখলেন যে তার অ্যাজিউমিং যেই জিনিসটা 15000, সেই 15000-এর জায়গায় সে এখানে পাচ্ছে 14381। তো আমার যদি আমি 15000-এর মধ্যে 15000 মাইনাস 14381 যদি আমি করি, তাহলে আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি আমার 619 লস দেখা যাচ্ছে। যে এখানের মধ্যে আমি 15000 ইনভেস্ট করে আমার কোনো লাভই হবে না, উল্টো লস হবে। তার মানে কি এখানে এনপিভি কি পজিটিভ না নেগেটিভ? একটু বলেন তো আপনারা, এনপিভি পজিটিভ না নেগেটিভ?
Is it positive or negative? Yes, it's a negative. So NPV NGO দিতে পারি, নেগেটিভ সাইনও দিতে পারি, যে ইটস এ নেগেটিভ, বা ডিরেক্ট আমরা নেগেটিভ লিখে দিতে পারি। তো আমাদের উচিত কি হবে যে এই প্রজেক্টটা হাত দেওয়া, মানে এই জিনিসটা কি আমাদের উচিত হবে যদি আমার এনপিভি নেগেটিভ আসে? যদি এনপিভি নেগেটিভ আসে তাহলে কি আমার এখানে উচিত হবে কি না যে এই প্রজেক্টটা আমাকে নেওয়া, যে এখানের মধ্যে তো আমার লস চলে আসতেছে, তো এখানের মধ্যে আমার এটা নেওয়া যাবে না। যদি আমাদের এরকম পজিটিভ ফিগার আসতো তাহলে আমি এটা নিতে পারতাম, যে আমি যত ইনভেস্টমেন্ট করছি, এখানে 20,000 ইনভেস্ট করেছিল, এখানের মধ্যে সে এনপিভি তার পি প্রেজেন্ট ভ্যালু এর মধ্যে এসেছিল 22,740, 2,740 ছিল লাভ, তো এটা পজিটিভ ছিল। কিন্তু এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখলাম যে আমি 15,000 ছিল, কিন্তু 15,000-এ আমি দেখতে পাচ্ছি অ্যাজ পার এটার মধ্যে, যেমন এখানের মধ্যে আমি 5 বছরে হিসাব করতেছি আমি 30,000 পাবো, আসলে তো আমি 30,000 পাচ্ছি না, আমি 5 বছরে পাচ্ছি 22,740। এখানের মধ্যে অ্যাজ পার আমি যেটা দেখছি যে আমি 5 বছরে আমি পাবো 19,000, কিন্তু সেখানে আমি দেখতে পেলাম কি রেটে, যে আমি এখানে দেখতে পেলাম যে আমি 5 বছরে আমি পাবো 14,381। সো এখানে 619 হলো আমার নেগেটিভ। এই জিনিসটা আমার জন্য প্রযোজ্য না, আমি এখানের মধ্যে ইনভেস্টমেন্ট করব না। দ্যাটস দ্য থিংস অ্যাকচুয়ালি, যে এখানের মধ্যে আমার ফ্যাক্টরস কিভাবে আসলো, বা ইউজ দ্য পিভি ফ্যাক্টরস। তো আমি ফ্যাক্টরস যে 10% যেটা ছিল, তো সেই ফ্যাক্টরস ক্যালকুলেট দ্য টোটাল পিভি এখানে ক্যালকুলেট করলাম, তারপর কম্পিউট দ্য এনপিভি, যে আমরা এনপিভি পেলাম 14,000 কত 14,381। নাও এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি এইখানের মধ্যে ইনভেস্ট করবেন কি না, তো আমাদের অ্যান্সার এসেছে নো, আমরা এখানের মধ্যে ইনভেস্ট করব না, কারণ এখানের মধ্যে আমার পজিটিভ এনপিভি আসে নাই। তো এখানের মধ্যে আমাদের অনেক রকম থাকে, যে 10, 15 অনেকগুলো ইয়ারের এরকম একটা চার্ট করা রয়েছে। আপনাদের কারো যদি সেইগুলা কালেক্ট করার দরকার হয় আমাদেরকে জানাবেন। তো সেখানের মধ্যে আপনারা 10 ইয়ারে বা এনপিভি কত, পিভি কত, এই জিনিসগুলার চার্ট পাবেন। যেমন এমন করে যে 10% পিভি ফ্যাক্টরে কত আসতেছে আগামী 15 ইয়ার্স, দেন এখানে 10% এফবি ফ্যাক্টরে আগামী 10 ইয়ার্স কত আসতেছে, সেই জিনিসটা। আমরা কখন প্রেজেন্ট ভ্যালু ইউজ করি আর কখন ফিউচার ভ্যালু ইউজ করি, এটা কি আপনারা বলতে পারেন? যে পিভিটা আমরা কখন ইউজ করি, পিভিটা আমরা এখন যদি আমি 20,000 দেই, আর 20,000-এর মধ্যে তারা যদি আমাকে বলে 6,000 করে আমাকে দিবে, এই 6,000টা কিন্তু এখনকার, মানে আমি 1 বছর পর 6,000 পাবো ঠিকই, কিন্তু এই 6,000টা আমার এখন কত করে আসতেছে সেটার একটা সমীকরণ বের করা, সেটা কিন্তু পিভি, যে 6,000-এর মূল্য, বর্তমান মূল্য কত। তো আমরা সেখানে দেখলাম যে নিচের যে জিনিসগুলোতে আপনারা দেখলেন এইমাত্র, যে প্রেজেন্ট ভ্যালু সেখানে দেখা যাচ্ছে 5,454, 2 বছর পর সেটার 6,000-এর মূল্য হবে 4,956, আরও 3 বছর পর সেটার মূল্য হবে 4,506, আর 4 বছর পর সেটার মূল্য হবে 4,098, অ্যান্ড 5 বছর পর সেটার 6,000 টাকার মূল্য হবে 3,726। তো 5 বছরের মধ্যে কিন্তু আপনি যে টাকাটা পাচ্ছেন সেটার প্রেজেন্ট ভ্যালু কিন্তু অর্ধেকে নেমে এসেছে। আর ফিউচার ভ্যালু আমরা কিভাবে ইউজ করতে পারি, মানে আমাদের কখন এই রেটটা ইউজ করার প্রয়োজন পড়ে, এটা কি আপনারা জানেন কি?
ফিচার ভ্যালু আমরা কখন ইউজ করি? ফিউচার ভ্যালুটা আমরা ফিউচার ডেটে ইউজ করি, যে এই ফিউচার ভ্যালুটা আমার ওই বছরে ওই সময়, এটা আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করতেছি যে এখন কত। তো আমরা ফিউচার ভ্যালুটা তখন ইউজ করি যে আমাদের যদি ফিউচারে কোনো ডেট থাকে যে 1 বছর পর এই টাকাটার পরিমাণ কত হবে, সেটা যদি আমরা বের করতে চাই, তো তখন আমাদের ফিউচার ডেটে যে জিনিসটা থাকে তখন আমরা ফিউচার ভ্যালুটা বের করতে পারি। তখন আমরা FD লাগে যে কোনো ইনভেস্টমেন্ট আমি করব, সেটা ইনভেস্টমেন্ট করলে ফিউচারে এটার কত হবে, কি হবে না হবে সেটা বের করে ইনভেস্টরকে হেল্প করার যে প্রসিডিউর, সেটার মধ্যে আমরা পিভি ফ্যাক্টরকে দেখতে পাই অ্যাজ পার। তো এরকম অনেক কিছুই রয়েছে আমাদের বিভিন্ন জিনিস ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোতে যে আমরা এনে কাজ করার। অ্যান্ড এখানের মধ্যে অনেকগুলো ফর্মুলাও দেওয়া রয়েছে আপনাদের, যে কিভাবে আপনি প্রেজেন্ট ভ্যালু বের করবেন, কিভাবে আপনি ফিউচার ভ্যালু বের করবেন, কিভাবে আপনি এনপিভি বের করবেন, সেটারও একটা পার্ট। যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে আপনার টোটাল যে জিনিসটা, সেই জিনিসটা বাদ দিয়ে যে ক্যাশ ফ্লোর সাথে আপনার 10% রেট দিয়ে আপনার কত ইয়ার, সেই ইয়ারে একটা রেট দেন, সেখান থেকে যখন আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দিবেন, তো আপনি এনপিভি পজিটিভ না নেগেটিভ সেটার পার্টটা কিন্তু আমরা একটু আগেই এই এক্সেলের মধ্যে করলাম আপনাদের সামনেই, যে যেভাবে এখানে আমার মাইনাস এসেছে। তো এটা ছিল আমার ওই যেই এপিভি যে সমীকরণটা এখানে দেখাচ্ছে আপনাদের, যে সিএফ এর এই সমীকরণ যেভাবে আমি করে এখানে আনলাম, সেটারই ডাইরেক্ট সমীকরণ যে আপনি 5 ইয়ার্স না 10 ইয়ার্স কত ইয়ার্সের, সেখানে এখানে দিয়ে দিবেন, দেন সেই ইনভেস্টমেন্ট থেকে করবেন। তাহলে আপনাকে আর ভেঙে করতে হবে না, আপনি একবারই এনপিভি পেয়ে যাবেন যে 5 ইয়ার্স পর আপনার কত হবে, এখন কত হবে। তো এটার যে ফর্মুলা বা যে জিনিসটা, এই জিনিসটা যদি দেখা যায় 1 + RCF, তো এখানের মধ্যে আমাদের যেটা রয়েছে 6000-এর মধ্যে 5 ইয়ার্স, হ্যাঁ ওকে। এখানে সিএফে বসবে আমার 6000, টিতে কি বসবে সেটা আমি কোশ্চেন করেছিলাম, যে টি দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা যদি আপনারা বলতেন, পার্টিসিপেট করতেন। তো এখানে 1, এখানে আর মানে রেট 10% যে রেটটা সেটা, আর এখানে 1 অ্যান্ড মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তো যদি আমরা একটু দেখি, তো আপনারা করার আগে একটু বলে ফেলুন যে এখানের মধ্যে আমার কত আসবে, মানে টির মানটা কত কি। We can find discounted cash flow from cash flow statement result, in which we find cash flow from operating activity, investing activity and investing okay. তো আপনি ক্যাশ ফ্লোর যে কথা, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর কথা বলছেন, যেখানের মধ্যে এই জিনিসটা আসে, হ্যাঁ, যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো যে আইটেমটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে আমরা এই জিনিসটা পাই, সেখানের মধ্যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ইউজ করা হয়, যাতে করে আমার কত আসতেছে কি আসতেছে সেটার পরিমাণটা আমরা ডিরেক্ট 6000 না উঠিয়ে 6000-এর বদলে এই বছরে আমার কত আসছে সেই জিনিসটা আমরা এখানে উঠাতে পারি অ্যাজ পার। তা আমি জিজ্ঞেস করতেছিলাম এখানের মধ্যে যে এখানে এই যে টি দ্বারা, এখানেও একটা টি রয়েছে, এখানেও একটা টি রয়েছে, টি দ্বারা কি বোঝানো হচ্ছে, নাম্বার অফ ইয়ার, ওকে। তো নাম্বার অফ ইয়ার যদি হয়, তাহলে সিএফে যদি আমি এখানে আপনাদের টিকে বসাই 5, তাহলে আমার কি হবে আপনারা কি বলতে পারেন? আমি এখানে ইনটু 5 বসাচ্ছি, দেন এখানে আমি ব্র্যাকেট দিচ্ছি 1 প্লাস 0.10 যদি দেই, আপনারা দেখবেন যে আমার এখানে ভুল হচ্ছে কিনা বা ঠিক হচ্ছে কিনা, একটু জানাবেন আমাকে। আমি যদি এখানে 5 দেই আর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমার কত আসবে বলুন আপনারা, এখানে কত আসার মানে আমি ঠিকঠাক করছি কিনা।
বা আমি এখানে 10% 10 এভাবে না দিয়ে আমি 10কে 10%-এর মতো করেই আমি সিম্বলিক দিয়ে দিতে পারি পার্সেন্ট। ওকে, ইনভেস্টিং অ্যাক্টিভিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, ইয়েস ইউ আর রাইট ফারজিন হাসান। দ্য রেজাল্ট মেনশন ফিউচার ভ্যালু অফ আফটার 5 years রিটার্ন। না, আমি বলতেছি যে এখানে আমি যে ফর্মুলাটা করলাম এটা কি ঠিক আছে কিনা এটা একটু জানান। তো এখানে আমাকে বলছে যে দেয়ার ইজ এ প্রবলেম উইথ ইউর ফর্মুলা। সো এখানে আমি বলতেছি যে 1 + 1 = 2 and get and এরকম। তো when the first character is an equal, okay, or minus and signs excel things it's a formula, okay, এটা যে ওকে দিই তাহলে কি হবে? D1 6000, এটা কি ঠিক আছে কিনা সেটা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের এক্সেলটা ইউজ করতে পারেন, জানাতে পারেন যে ওখানের মধ্যে যেভাবে বলা হচ্ছে আমরা এখানের মধ্যে সেভাবে এটা ইউজ করতেছি কিনা। ওকে, এখানে আমাকে একটা বললো যে এই যে এই জায়গার মধ্যে 10% পার্সেন্টেজটা না দিয়ে 0.1 মানে আমি প্রথমে যেভাবে দিয়েছিলাম সেই জিনিসটা ইউজ করার। ওকে, দিলাম। আদার্স অন্য কিছু কোনো সমস্যা এখানে? আমরা কি ইন্টার দিয়ে দেখব হয় কি না? এখনও হচ্ছে না। এখানে বলছে there is a problem with formula, okay, not trying to type the formula when the first character is an equal or minus sign excel thing is formula, you type 1 + 1 Celsius, okay, and 2 around the sphere, get around this type and sphere, okay, first you type +1 shows। বা এই যে এই জিনিসের মধ্যে আমার কি ভুল হচ্ছে সেটা একটু আমাকে যদি আপনারা মেনশন করে জানাতেন। আমরা কি ব্র্যাকেট উঠিয়ে দিয়ে দেখব নাকি? ওকে, তো এখানে বলতেছে যে আমার জিনিসটা দিতে হবে 5, তো এখানে দেখাচ্ছে 16,500। তো আমার তো 5 years 6,000 22,000 সামথিং আসার কথা ছিল, তো এখানের মধ্যে 16,500 দেখাচ্ছে, দ্যাটস মিন ঠিক মতো হয়নি। আমাদের এখানে 1-এ কি কিছু বসবে দেখি, যারা জানি তারা অ্যান্সার দেওয়ার ট্রাই করি যে এখানের মধ্যে কিভাবে আমার জিনিসটা ঠিকঠাক হবে। সো আমাদের বলেছেন যে 6,000, ওকে, রেট যেটা 5 ইয়ার্সের
রেট দেওয়া ছিল, মানে পয়েন্ট হাইড করা, তো সেখানে আমরা ইনটু দিয়েছি। এখানে একটা ভুল ছিল, ফারজিন হাসান বের করেছেন যে 5 ঠিক রয়েছে 1.1101, আর কিন্তু এইখানের মধ্যে আমার কি হবে, পাওয়ারের মান হবে, যে পাওয়ারের মান 5। ওকে, দেখি 4815.3, বাট ওখানে আমাকে 2000 দেখাচ্ছিল, 2740। তো এইখানের মধ্যে যদি আমরা জিনিসটা করতে যাই, অ্যাগেন এখনও কি ভুল হচ্ছে সেটা একটু বের করার ট্রাই করি আমরা। যে আমার এনপিবি যেটা আসার কথা সেটা হলো আমার 2740, সেখানে আমার এনপিবি দেখাচ্ছে 48,315। কমার জায়গায় বেড়ে গেল। তো আমরা ফর্মুলাটা আরেকবার দেখি যে এখানের মধ্যে কি দেওয়া ছিল। যদি আমরা ডাইরেক্ট এনপিবি বের করতে চাই, সিএফ টোটাল, দেন এয়ার্স, দেন 1 প্লাস আর অ্যান্ড এখানে টি, তো এখানে 1-এর জায়গায় কি বসবে? 1ই বসবে নাকি 1-এর সাথে অন্য কিছু বসতে পারে? দেখি আপনারা কারা এই যে ফর্মুলাকে ঠিক মতো করে জিনিসটা পাঠাতে পারেন। তো আমাদের এরপরে যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট ছিল 2000, সেই জায়গার মধ্যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে যদি এটা বাদ যেত তাহলে 4500 মানে নেগেটিভ দেখা যেত। তো এখনও আমার যে আগে 16500 আসতেছিল, তো এখানে ফারজিন হাসান কমেন্ট করেছেন স্যার আই থিঙ্ক 1, সো 1-এর জায়গায় 1ই বসবে। তাহলে আমাদের এখানে কি সমস্যা রয়েছে যে সমস্যার কারণে এটা এতটা ডিফারেন্স হয়ে গেল? বাকিরা যারা দেখছেন তারাও পার্টিসিপেশন করার ট্রাই করেন। ওকে, সো আপনারা যদি এখানে না পারেন তো আমাদের আগের মতো করে আমরা এই যে এখানের মধ্যে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা সলিউশন দিয়ে পোস্ট করব, যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কী জিনিসটা দিলে সবচেয়ে বেস্ট হতো, যে কিভাবে করা দরকার ছিল সেটা দিয়ে আমরা আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব। দ্যাটস আওয়ার কুইজ। আর যারা যারা জানেন
তারা আমাদের এই লাইভের মধ্যে এই কমেন্টসটা করবেন যে এখানের এই ফর্মুলাতে আমাদের কি ভুল ছিল বিদায় এখানের মধ্যে অ্যাজ ইট ইজ আমরা যে জিনিসটা চাচ্ছি, যে রেজাল্টটা চাচ্ছি 2740, 20,000 থেকে যখন আমরা মাইনাস করব সেটা পজিটিভ আকারে চলে আসবে, সেই জিনিসটা আমরা পাচ্ছি না। ওকে, সো এখানের মধ্যে আপনারা আমাদেরকে জানাবেন, আর আগামীকালকের পোস্টের দিকে একটু চোখ রাখবেন। আমরা এই সমস্যার সমাধান সেখানে ইনশাল্লাহ বলে দিয়ে আমরা পোস্ট করব। ওকে, এরকম আপনাদের অনেক জানা অজানা জিনিস রয়েছে, যে জিনিসগুলো দিয়ে নিয়ে আমাদের প্রতি সোমবার দিন যদি কোনো লাইভ হয়, সেই লাইভের মধ্যে আপনারা এমনি দেখতে পাবেন যে সোমবার দিন লাইভের মধ্যে আসলেই সেটা স্পেশাল লাইভ হতে যাচ্ছে আপনাদের। আর এখানের মধ্যে আপনারা বিভিন্নভাবে পার্টিসিপেশন করতে পারেন। পার্টিসিপেশন করে আমাদের এই যে পিডিএফগুলো, সেই পিডিএফগুলো আর্ন করতে পারেন। সেখান থেকে আপনারা পিডিএফগুলো কালেক্ট করতে পারেন, পিডিএফগুলো নিয়ে দেখতে পারেন, অনুসন্ধান করতে পারেন। ইভেন এই পিডিএফগুলো যে অ্যাসিস্ট যে পিডিএফগুলো রয়েছে সেগুলোও আপনারা সংগ্রহ করতে পারেন, যে কিভাবে অন্যান্য জিনিসগুলো করতে পারে। আপনারা এখানের মধ্যে আপনারা যা যা জানেন সেই জিনিসগুলো বলে আমাদের কমেন্টসে আপনারা পার্টিসিপেশন করবেন। এইরকম কোনো কিছু যদি থাকে শেষে, সেই জিনিসটা দিয়ে আমাদের নেক্সট টাইম পোস্ট হবে, সেই পোস্টের মধ্যে আপনারা জানবেন। আর এর আগে যদি আপনারা এই যে ফর্মুলার মধ্যে কি সমস্যা ছিল এটা যদি আপনারা বের করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পিডিএফ থেকে শুরু করে এটা যে অ্যাসিস্ট যে জিনিসগুলো রয়েছে সেই সবগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমার আজকের লাইভ আপনাদের থাকার জন্য। এরকম লাইভগুলোতে চেষ্টা করবেন সবসময় আপনারা জয়েনিং করার জন্য, যাতে করে নতুন কিছু শিখতে পারি আমরা। আপনাদের সাথে আমিও শিখি প্রতিদিন, অ্যান্ড শেখার জন্যই আশা যে এখানের মধ্যে আমিও শিখতে পারি, আপনাদেরও কিছু শেখাতে পারি। আর এই জিনিসগুলো কিভাবে আমাদের বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের কাজে লাগে, আমরা কনসাল্টিংয়ের কাজে হোক, ক্লায়েন্টের কাজে হোক, সে কাজগুলোতে তাদেরকে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি। সে কোনো ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, সেই ইনভেস্টমেন্ট তার জন্য লাভজনক হবে কি না, বা সে এরকম কোনো নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছে বা কোনো নতুন একটা অ্যাসেট কিনতে যাচ্ছে, সেটা তার জন্য লাভজনক হবে কি না, এই জিনিসগুলো দিয়ে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো দ্বারা তাকে হেল্প করতে পারি। তো এই হেল্পিং যে মেথড, এই যে সিস্টেম, এই সিস্টেমগুলোকেই আমরা রোজ জানবো, রোজ শিখবো, যাতে করে অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমরা রিমোট জব করি বা আমরা যেখানেই জব করি না কেন, বা আমরা যদি ফ্রিল্যান্সিং করি, সেখানের মধ্যে ক্লায়েন্ট আমার থেকে একটা ভালো কম্পিটেন্ট সোর্স পায় যে না, দিস পারসন ইজ গ্রেট ফর মি, এরকম। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের সাপ্তাহিক সবগুলো লাইভে আপনার দেখা হবে, নতুন টপিকে, নতুন কিউএনএ মানে কোশ্চেন অ্যান্সারে। তো আপনারা একটু মাথায় রাখবেন, আমাদের সানডেতে যে লাইভটা হয় সেটা আমাদের নর্মাল লাইভ। সাধারণত আপনাদের সাথে কথা বলার জন্য আমি আসবো, মানে এক সপ্তাহে একটা লাইভই হবে। আর যেদিন আমাদের মানডে লাইভ থাকবে, সেই লাইভে আপনারা থিঙ্ক করবেন যে এটা স্পেশাল কোনো লাইভ হতে যাচ্ছে, নতুন কোনো টপিকের উপর। ইনশাআল্লাহ চেষ্টা করবেন সবগুলো লাইভে থাকার জন্য, সব রকম প্রশ্ন, সব রকম কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য, যাতে করে একদম স্বচ্ছ একটা ছবি আপনাদের সামনে কিউবি হ্যাক সবসময় তুলে ধরতে পারে, যেটা সত্য সেটাই আপনাদের সামনে বলতে পারে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভে যারা সংযুক্ত হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী লাইভেও আমি যেতে পাই। চোখ রাখবেন আমাদের কিউবি হ্যাক্সের পেজে। আজকের যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে কি ভুল ছিল সে ভুল নিয়েই আমাদের পোস্ট করা হবে, যে কিভাবে আমাদের ফর্মুলাটা আকার ইঙ্গিত করলে সেখানের মধ্যে একজ্যাক্ট যে রেজাল্ট, সেই রেজাল্টটা চলে আসতো, সেটা নিয়ে আমাদের পোস্ট করা হবে। সেই পোস্টেতে আপনারা রাখবেন। আর এছাড়া আপনারা যদি এর আগে ফাইন্ড আউট করতে পারেন, তাহলে লাইভের কমেন্টসের মধ্যে সেটা লিখে দিবেন ইনশাআল্লাহ। সেখানের মধ্যে আপনি যে ফাইন্ড আউট করেছেন সেটা আপনার নাম দিয়েই আমাদের পেজে পোস্ট হবে। আসি, আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি। ওকে।